রক্তের বিনিময়ে অর্জিত অমর 21 আজও আমাদের কাছে শোকেরই চিহ্ন, শুধুই শোকের চিহ্ন, শুধুই কালো ব্যাজ ধারণ। কিন্তু কেন আমরা কি আমাদের এই রক্তাক্ত বিজয়কে বিজয়ের লাল ব্যাজে পরিণত করতে পারি না? আমাদের লাল ব্যাজ ধারণে এমন কি অযৌক্তিক হবে? বাংলা ভাষা আন্দোলনের যে প্রতীক, সেই প্রতীক হলো এই আমাদের শহীদ মিনার। আমরা এই শহীদ মিনারকে আমাদের সংগ্রামের প্রতীক হিসাবে দেখি। আমাদের এই শহীদ মিনার বাংলাদেশের সকল অঞ্চলে আছে। এই শহীদ মিনার যে হলো, এই শহীদ মিনার হওয়ার জন্য যারা জীবন দিলেন, যারা সংগ্রাম করলেন, যারা আত্মত্যাগ করলেন, যারা রক্ত দিলেন, তাদের সম্পর্কে আমরা কতটুকু জানি? হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের এ অঞ্চল সাম্প্রদায়িক সম্প্রীতির এক তীর্থভূমি হিসাবে দেশে বিদেশে সুপরিচিত। সর্বগ্রাসী ব্রিটিশ সাম্রাজ্যের এদেশীয় দালাল চাটুকাররা ধর্মকে জাতি আখ্যা দিয়ে বেনিয়াকে নিরাপদে বিদায়ী পথ করে দিতে অবিজ্ঞান মনস্ক দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে সাম্প্রদায়িক বিভক্তি রচনা করেছিল। এই অভিশপ্ত দ্বিজাতি তত্ত্ব আজ অবধি সাম্প্রদায়িক সংঘর্ষকে, সহিংসতাকে অব্যাহত রেখেছে। ধর্মভিত্তিক পাকিস্তানের রাষ্ট্রনেতা মোহাম্মদ আলী জিন্না স্বৈরাচারী আচরণে ঘোষণা করল উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই অত্যাচারী ঘোষণার বিরুদ্ধে তৎকালীন বীর বাঙালি ছাত্র জনতা জীবন বাজি রেখে হিমালয়ের মতো অটল প্রতিরোধের দেয়াল গড়ে তুলল। ঐতিহাসিক 1952 সাল রক্তঝরা ফাগুন শুরু হলো অসম যুদ্ধ। অবশেষে একাধিক জীবনের বিনিময়ে বিজয় হলো মাতৃভাষার, জয় হলো বাংলার, জয় হলো বাঙালি। বাংলা ভাষা সংগ্রামের যে রক্তাক্ত ইতিহাস, সেই ইতিহাসে যে সব জানা অজানা বীর বাঙালি অংশ নিয়ে আমাদের অর্জনের প্রচেষ্টাকে জীবন বাজি রেখে সাফল্যের দ্বারে পৌঁছে দিয়েছেন, তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ রক্তিম অভিনন্দন। এই মহান বীর বাঙালিরা আমাদের দেশপ্রেমের যে শিক্ষা দিয়ে যাচ্ছেন, সে শিক্ষাকে আগামী প্রজন্ম আরো শানিত করে জীবন বিকাশে অন্যতম চেতনা হিসাবে বিবেচনায় নিয়ে আসুক আজকে এই আমাদের বিশ্বাস। বাংলা ভাষা সংগ্রামের বীর শহীদ সফির রহমান 1918 সালের 24শে জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 24 পরগনা জেলার অন্তর্গত কেন্নাগড়ে জন্মগ্রহণ করেন। আমাদের প্রতিনিধি গিয়েছিলেন তার জন্মস্থানে, তার আতুর ঘরের মাটি সংগ্রহ করেছি আমরা। তার চাচি তার হাতে সফির রহমানের জন্ম ভিটের মাটি অর্থাৎ আতুর ঘরের মাটি তুলে দিচ্ছেন আমাদের প্রতিনিধির হাতে। কথা বলেছেন ভাষা শহীদ সফির রহমানের আপন চাচার সঙ্গে। শ্বশুরবাড়িতে ভালোই ছিলাম তো, শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, 5 ভাই 2 বোনেরা। আমরা আসছিলাম, ওই মেয়েটা আমার ছোট ছিল 4 বছরের। তারপরে এই তো আন্দোলন আরম্ভ হলো শুরু। যখন বরকতকে গুলি লাগে সেদিন উনি এসে খুব রাগারাগি করলেন ছেলেদের ভাইদের ওপর। অবস্থা খুব খারাপ, যাকে পাচ্ছে তাকেই গুলি হচ্ছে। এরকম বরকতের মাথা লক্ষ্য করে গুলি করেছে।
খুব খারাপ লেগেছে। তার বলে ছাত্রদের হাতে পায়ে গুলি দেওয়া হয়েছে মাথা লক্ষ্য করে। খালি যে ডাক্তারি পড়তো তাকে বললো যে তোমাকে তো যেতেই হবে, প্রশাসনের সাথে থাকতেই হবে। উনি 10টার সময় বার হয়ে গেলেন। হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখি কিছু লোকজন এসে ওনার নাম ধরে ডাকাডাকি করছেন আর কি। তা আমি দৌড়ে যে আমার শ্বশুরকে বললাম। উনি নিচে গেলেন, দেখে একটা কাগজে লেখা আছে যে আমার হাতে গুলি লেগেছে, আমি রেড ক্রসের গাড়িতে মেডিকেলে যাচ্ছি। তো চলে গেল। আমার শ্বশুর সঙ্গে সঙ্গে ওই আরেক ভাই ছিল মেডিকেলে, এখন মিটফোর্ড সেলিমুল্লাহ হল না ওটা কী বলে, ওই মিটফোর্ডের ওইখানে উনি ছাত্র ছিল আর কি। ওখান থেকে 2 ব্যাগ রক্ত নিয়ে একদম সোজা রাস্তার, তখন কারফিউ দিয়ে দিচ্ছিল আর কি। উনি গেলেন মেডিকেলে, যে দেখেন স্ট্রেচারে শুয়ে আছেন, আর এখানে মানে সাইডে পাঁজরার পাশে একটা টিউব দিয়ে রক্ত পড়ছে টপ টপ করে। হোশ আছে, খেয়াল আছে, ভাইকে দেখে বলে তুমি এত গোলমালে বেরোলে কেন? বলে না কিছু হবে না। তখন দেখছি ডাক্তাররা দৌড়াদৌড়ি করছে অপারেশনের জন্যে। তখন উনি বললেন, হাতে আংটি ছিল, ঘড়ি ছিল, পকেটে কিছু টাকা ছিল, ভাইয়ের হাতে দিল। দেওয়ার পর বললো যে চোখে পানি গড়াচ্ছে আর কি, বলছে ওই মেয়ের কথা বলেছে আর কি। ও যেমন না বুঝতে পারে ওর বাপ নেই, আমি তোমাকেই দিয়ে গেলাম আর কি। তো রাগ করে বলে কেন তুমি এরকম কথা বলছো, তুমি ভালো হয়ে যাবে, বাসায় যাবে। তো বলছেন আমি বেশ বুঝতে পারছি আমি আর বাসায় ফিরবো না। তখন ওখানে কি প্রায় 2:30টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। 4টের সময় সব ফিরে আসলো, কেউ বেরোতে পারছে না, এত রাস্তায় গোলমাল, কারফিউ, পুলিশের গাড়ি, দৌড়াদৌড়ি। তো আমার শ্বশুর এসে বললো যে দোয়া করতে বলেছে, অক্সিজেনে আছে, জানি না কি হবে। 7টার সময় একজন দৌড়ে আসছে আর কি, আমাদের আত্মীয় একজন ওয়েস্টার্ন ডিপার্টমেন্টে ছিলেন। এসে বলে জলদি চলো, রেড ক্রসের গাড়ি এনেছে, অবস্থা ভালো না। তখনই মারা গেছে আর কি। তখন আমার শাশুড়ি, ননদ সবাই মিলে রেড ক্রসের গাড়িতে ওখানে যেয়ে দেখলাম আমার এই দেবর বসে আছে। কিছুক্ষণ পর আনলো ট্রলিটা, দেখলাম শুক্রবারেরও মারা গেছে 7টায়, শনিবার রোববার রাত্রিরে পারমিশন পাওয়া গেল। বলা হচ্ছে যে আমার শ্বশুর আছে, আমার অনেক আত্মীয় সব ছিল, ওই এসডিওর কাছে বলছে যে আমাদের লাশ আমাদের দিয়ে দেন, আমরা দাফন করব। না, সে দেবে না, দিনের বেলা দিলে আপনারা হইচই করবেন। রাত্রি 12টার সময় পারমিশন পাওয়া গেল আর কি। ওইখান থেকে নিয়ে আজিমপুর গেল, আমার ফুপা শ্বশুর ছিল, আত্মীয় আপন সব মুরব্বীরা, ওইখানেই গোসল করিয়েই। আর অবশ্য কবরটা আমার শাশুড়িই বলেছিল যে বাচ্চা ছোট, ওর একটা রাখতে হবে, তো কবরটা কেনাই হয়েছিল। 100 টাকা দিয়ে তখন কবর কিনে ওইখানে মাটি দেওয়া হলো আর কি। ওইখানেই গোসল, গেঞ্জি আর পায়জামাটা মনে হয় এত রক্ত ছিল ওইখানে দিয়েছে, কোট, শার্ট আর জুতোটা নিয়ে আসা হলো আমাদের বাসায়। যেদিন মাটি হলো রাত্রে, তারপরের দিনই তো তার কুলখানি হলো। হঠাৎ করে যে ওর আব্বা চলে গেল না, খুব আদরই করতো। ওই যে চলে যাওয়ার পর একদিনে জিজ্ঞেস করলো না কোথায় গেল, কি হলো, একদম চুপ। এবার সেই থেকে একদম চুপচাপ, কোনোদিন প্রশ্নও করেনি কোথায় গেছে, কি হয়েছে, কেন। ভাষা আন্দোলনের আমি আমার ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। আগের কথাবার্তা এখন কথাবার্তার কোনো মিল পাই না। যেমন সব কিছু আমরা গোলকধাঁধার ভেতরে পড়ে গেছি। আমাদের আগামী প্রজন্ম যাতে এই গোলকধাঁধা থেকে বাড়িয়ে আসতে পারে, সেজন্য একটা শক্ত কিছু দরকার, যেটা হবে ইতিহাস, যেটা হবে জাতির ইতিহাস। সেই ইতিহাসকে দেখে আমাদের আগামী প্রজন্ম যাতে এগিয়ে যেতে পারে এবং বলতে পারে বাঙালি জাতির কিছু একটা আছে। আমরা যারা শহীদ পরিবারের লোকজন, যারা যেখানেই আছি, যে অবস্থাতেই আছি, আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। কারণ আমাদের পূর্বপুরুষরা, আমাদের আত্মীয় স্বজনরা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের একটা বাংলা ভাষা দিয়ে গেছেন, যে বাংলা ভাষার আনুষ্ঠানিক রূপ হিসাবে মাতৃভাষা, বিশ্বতে মাতৃভাষা দিবস হিসাবে এটা পালিত হয়। এরপরে কি আর কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে? ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে পারি।
জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি বাংলার সাহসী সন্তানেরা শত্রুর কাছে মাথা নোয়ায়নি কখনো। মাথা ঠেকিয়েছে দেশ মাতৃকার তারে, জীবন উৎসর্গ করেছে মায়ের ভাষা রক্ষা করতে। হাজার সন্তানের মিছিলে এক উজ্জীবিত প্রাণ শহীদ রফিকুদ্দিন আহমেদ। 1926 সালের 23 অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল বলধারা গ্রামে এই মহান বীর জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল লতিফ, মা রফিজা খাতুন। 5 ভাই 2 বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বড়। ভাই আব্দুর রশিদ, আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বোন মোসাম্মদ আলেয়া খানম ও মোসাম্মদ জাহানারা খানম। এই মহান শহীদ অবিবাহিত ছিলেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় এই মহান বীরের কোনো স্মৃতিসৌধ নেই। আমরা আজিমপুর গোরস্থানে খোঁজ করে দেখেছি, এখন পর্যন্ত আমরা 2 জন শহীদের কবর চিহ্নিত করতে পারি নাই, একজন আব্দুল সালাম আর একজন রফিক আহমেদ। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, অবশ্যই আমরা শনাক্ত করতে পারবো এই মহান বীরদের স্মৃতিচিহ্ন, সৌধচিহ্ন আমরা অবশ্যই পারব। এখন আমরা উপস্থিত হয়েছি শহীদ রফিকুদ্দিন আহমদের জন্মস্থানে, অর্থাৎ তাদের বাড়িতে। শহীদ রফিকুদ্দিন আহমদ কোন ভূমিতে অর্থাৎ কোন ঘরে উনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেই স্থানটি চিহ্নিত করছেন শহীদ রফিকুদ্দিন আহমদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। তার সঙ্গে আছেন রফিকুদ্দিন আহমদের মেজ ভাবি গোলেনুর বেগম। এই যে ঘরটা খোলা হলো, এই স্থানে একটি ঘর ছিল, সেই ঘরে এই মহান বীর জন্মগ্রহণ করেন। ঘরটি এখন মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের আরেকটি বাড়ি আছে, সেই বাড়িতে ইনি এই ঘরটি নিয়ে গেছেন। এখন কথা বলছি
ভাষা আন্দোলনের বীর শহীদ রফিক আহমদের আপন চাচাতো ভাই আজিজুর রহমানের সাথে। আমি তখন ফরিদপুর ছিলাম, ফরিদপুর বোয়ালমারি। উনি যখন শহীদ হন তখন আপনার বয়স কত ছিল? ওই 25-26। আপনার কি মানে একই বয়সে? একই বয়সে, 2-1 মাসের ছোট বড়। উনি আমার 2-1 মাসের বড় হবে একই সালে হয়েছে। বন্ধু বান্ধবের? হ্যাঁ, ছোটবেলাতে একসাথে খেলা, এখানে মারছিল, ডাইরিয়া, গুডু এগুলি খেলছি আমরা এখানে। কথা বলছি ভাষা শহীদ রফিক আহমদের সেজ ভাবি গোলেনুর বেগমের সাথে। তিনি সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। এখানে কোনো রাস্তা নেই, যে রাস্তাটা কেন হলো না? বিসমিল্লাহির রহমানির রহিম। রাস্তা আমি করার জন্য মেম্বার পাস করছি পর থেকেই সাথে সাথে এগুলি লেখালেখি করে ঢাকার থেকে পিআই স্যারের নিয়ে সব রাস্তা মেপে টেপে সে কাগজপত্র চেয়ারম্যান ওখানে জমা দিছি, কিন্তু আমার সে রাস্তা হয় নাই। রফিকের ছোট ভাই। আমরা 5 ভাই ছিলাম, আমি সবার ছোট, রফিক সবার বড় ছিলেন। রফিক যখন মারা যায় আমার বয়স তখন 3 বছর। রফিক ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে। আমার পরিবার থেকে আমরা সবাই গর্বিত। এই দেশের জন্য সে জীবন তো কান্দি মহকুমার ভরতপুর থানার বাপলা নামক একটি ছোট্ট গ্রামে তার জন্ম তারিখ 1927 সাল 16ই জুন। পিতার নাম শামসুজ্জোহা। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় না। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই এ দাবিতে আন্দোলন তীব্র হয়ে উঠছে। পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ শুরু হয়। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। বুলেট আর ইটের লড়াই শুরু হয়ে যায় বিক্ষিপ্তভাবে। বাঙালি জনতার চোখে সেই দিন ছিল ভয়ের বিপরীতে ঘৃণার আগুন। পুলিশ চেষ্টা করছিল ছাত্রদের ব্যারিকেড ভেঙে হোস্টেল চত্বরে ঢুকতে, কিন্তু ছাত্রদের শক্ত প্রতিরোধের কারণে তারা ব্যর্থ হয়ে যাচ্ছিল বারবার। বেলা 3টের দিকে হোস্টেল চত্বরে ঢুকে নির্মমভাবে গুলি চালাতে থাকে পুলিশ আর মিলিটারি। তখন আবুল বরকত এক বন্ধুর দিকে এগিয়ে আসছিলেন। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান। তারপর রক্ত আর রক্ত, ভিজে যাচ্ছিল সবকিছু। পরনের নীল হাফ শার্ট, খাকি প্যান্ট, কাবলি স্যান্ডেল, সব কিছু রক্তে ভিজে যাচ্ছিল। রক্তে ভিজে যাচ্ছিল কালো রাজপথ। সেই রক্তের সাহস নিয়ে আজকে আবার পালিত হচ্ছে অমর 21, বিশ্বব্যাপী অমর 21। আজ সাহসের ঝান্ডা উড়িয়ে ভুলিতে পারি শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ধারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি
আমরা আশা করব 52-র সেই ইতিহাসগুলো সঠিকভাবে জাতির সামনে তুলে ধরা হয়, যাতে আমাদের পরবর্তী প্রজন্মরা এই ইতিহাসটাকে জানতে পারে, বুঝতে পারে। আজ স্বাধীনতার 52-র 50 বছর পরে এখনকার যে ইতিহাস 100 বছর পরে এরকম থাকবে কিনা, এর জন্য আমার মনে হয় ইতিহাসটাকে সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। 21শে ফেব্রুয়ারি আজ থেকে 53 বছর আগে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে, যেটার ইতিহাস, সঠিক ইতিহাস জনাব আব্দুল মতিন সাহেব বলে গেছেন। দেশে এখনও চলছে ইতিহাস বিকৃতি। সেই ইতিহাস বিকৃতির হাত থেকে আমরা কবে রক্ষা পাব জানি না, তবে আমাদের সকলকেই সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে যে এই ইতিহাস বিকৃতি যেন আর না হয়। অনেক শহীদের লাশ মর্গ হতে মিলিটারি ও পুলিশ গুম করে ফেলে। পরের দিন তাদের জানাজা হবে। ছাত্ররা মাইকে এই ঘোষণা দিলে পুলিশ সেই রাতেই মর্গ থেকে লাশ সরিয়ে ফেলে। আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়াইয়ের ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো আমি বাংলায় গান গাই। বাংলাদেশের অন্যতম জেলা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় আমরা এসে পৌঁছেছি রওনা ইউনিয়নে, পাচুয়া গ্রামে। এই রওনা 6 নং ইউনিয়ন নামে পরিচিত। আজকে আমরা যেখানে এসেছি সেটা বাংলা ভাষা আন্দোলনের বীর শহীদ আব্দুল জব্বারের জন্মস্থান। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাচুয়া গ্রামে 1326 সালে 26 আশ্বিন আব্দুল জব্বার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ হাসেন আলী ও মাতার নাম সাফাতুন্নেসা। জব্বার ছিলেন পিতামাতার প্রথম সন্তান। মিছিলে যুগ দিল যাইয়া আগাইয়া, পুলিশ মিছিলের উপর আক্রমণ চালায়। মিছিলের লোক তখন হয় নিরুপায়, এদিক সেদিক ছুটাছুটি করিতে লাগিল। পুলিশ তাদের উপর গুলি চালাইল। সেই গুলিতে শহীদ বরকত রফিক, সেই গুলিতে শহীদ সালাম শফিক। একটা গুলি লাগলো এসে জব্বারের হাঁটুতে, সাথে সাথে আরেক গুলি বিঁধিল বুকেতে। একটা গুলি লাগলো এসে জব্বারের হাঁটুতে, সাথে সাথে আরেক গুলি বিঁধিল বুকেতে। আব্দুল জব্বার রাজপথে পড়িয়া রহিল, ফিনকি দিয়ে রক্ত বহিতে লাগিল। রাজপথে রক্তের বন্যা। আমার নাম আব্দুল হাই। আমার জন্মস্থান এই গ্রামেই এবং আমার পার্শ্ববর্তী ওই আব্দুল জব্বার, শহীদ আব্দুল জব্বার আমার চাচা সম্পর্কে এবং তার শাশুড়িকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানোর জন্য চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং 20শে ফেব্রুয়ারি 1952 সালের 20শে ফেব্রুয়ারি আমার বিছানায় তিনি রাত্রে শুয়েছিলেন। এরপরে পরের দিন 21শে ফেব্রুয়ারি আমরা তখন পুস্তকাদি পড়ার জন্য ব্যস্ত ছিলাম। এরপরে হঠাৎ করে 10টার সময় এরকম গোলাগুলির সংবাদ শুই না, বিকালবেলায় হসপিটালে গেলাম। যাওয়ার পরে আমাকে ভিতরে ঢুকতে দিল না। ঢুকতে না দিলে পর বললাম যে আমি এক আত্মীয় এইখানে তার শাশুড়িকে ভর্তি করেছিল, সেটা জানতে চাইতেছিলাম কি নাম, যে আব্দুল জব্বার। পরে করে ওই বাইরে দেখেন চার্টে, তো বাইরে চার্টে এসে দেখলাম যে পুলিশ কেস
এরপরে আব্দুল জব্বার ইঞ্জুরি ইন বাটক অ্যান্ড লেগ, ডাইড অ্যাট 8 PM। আমার নাম মোহাম্মদ আবুল হাশেম খান। আমি পাঁচুয়া গ্রামের অধিবাসী, প্রাইমারি স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বর্তমানে। আমি শহীদ জব্বারের সমসাময়িক ছিলাম, যদিও জ্যেষ্ঠ ছিল। তার সঙ্গে দেশ এবং জাতিগত সূত্রে অনেক কথাবার্তা হয়তো আমার সাথে আলোচনা হয়েছে। সে আলোচনাতে আমি বুঝে নিয়েছিলাম যে মানুষটি 1952 সনের 21শে ফেব্রুয়ারিতে তদানীন্তন পাকিস্তান সরকারের গুলি খেয়ে ঢাকার রাজপথে চিরতরে ঘুমিয়ে পড়েছে, সে একজন সাধারণ মানুষ নয়। আমি মীর মুনায়েম সালেহীন সুবল। যখন রাষ্ট্রভাষা আন্দোলন শুরু হয় 1952 সাল, তখন আমি ক্লাস 9-এর ছাত্র। আমি যেদিন শুনলাম যে ভাষা সৈনিক আব্দুল জব্বারের বাড়ি গফরগাঁও, কিন্তু কোন গ্রাম তা আমি জানতাম না। তারপরে যে আমার রাজনীতির জীবন শুরু হয়েছিল, যে আন্দোলনের যে ধাপ শুরু হয়েছিল, সেটা অনুকরণ আমার এই শহীদ ভাষা সৈনিক আব্দুল জব্বারের কাছ থেকেই। বাংলা ভাষা সংগ্রামের বীর শহীদ আব্দুল জব্বার এই মাটিতেই ভূমিষ্ঠ হয়েছিলেন। আমরা তার সেই আতুর ঘরের মাটি এখন সংগ্রহ করছি। আমাদের সহযোগিতা করছেন ভাষা শহীদের একমাত্র সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম বাদল। আমার পিতা ভাষা শহীদ আব্দুল জব্বার, উনি ময়মনসিংহের গফরগাঁও ওনার জন্ম হয়েছিল ওনার 26শে আশ্বিন 1326 অক্টোবর 1919 সনে। উনি ছোটকাল থেকে একটু দুরন্তপনা। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান লইয়ের দীপান ওরে আগুয়ান, লইয়ের দীপান ওরে আগুয়ান। নিতে হয় মুকুন্দের নিয়োগ সঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাতই তাতই ছই অমর 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বীর বাঙালির রক্তাক্ত অর্জন বাংলার সীমানা পেরিয়ে বিশ্ব জগৎকে আলোকিত করে চলেছে। 1952 সালে মাতৃভাষা সংগ্রামে যারা শহীদ হয়েছেন, এই সকল মহান শহীদদের মধ্যে আব্দুল সালাম অন্যতম। এ পর্যন্ত 4 জন শহীদের ছবি দেখা যায় জাতীয় জাদুঘর সহ ভিন্ন প্রকাশনায়। শুধু আব্দুল সালামের কোনো ছবি পাওয়া যায় নাই। ভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে জানা গেছে যে শহীদ আব্দুল সালামের কোনো ছবি নেই। দীর্ঘ 49 বছর পর্যন্ত এই মহান শহীদের কোনো ছবি আমরা রক্ষা করতে পারি নাই। এ ব্যর্থতা সংখ্যাগরিষ্ঠ বাঙালির নয়, এ ব্যর্থতা রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা। আমরা সেই মহান বীরের জন্মস্থানে কথা বলছি। আমার ছোট বোন বলকিয়তের নেশার সঙ্গে। ভাষা শহীদ সালামের ছোট বোন, ছোটকালে দেখছি যে বয়স টয়স ছবি কাগের মনে আছে। ওই হিয়ার বাদের খবর আর করতে। আপনারা যখন শুনলেন যে তিনি শহীদ হয়েছেন, তখন আপনি কতটুকু বয়স আপনার? সে সময় ধরেন উপযুক্ত হয়েছি। আপনার ভাইয়ের সাথে আপনার জীবিত যে 2 ভাই বেঁচে আছেন, তাদের সাথে কারো চেহারার মিল আছে বলে কি আপনার মনে হয়? নিজের কাছে আছে। আপনার ছোট ভাই জি আব্দুল করিম, ওনার সঙ্গে তার চেহারার মিল আছে। মিল আছে, গায়ের রং আর একটু ফর্সা ছিল। জি। শহীদ আব্দুল সালামের ছোট ভাই আব্দুল সোবহানের সঙ্গে
কথা বলতে কষ্ট হয় আপনার? আচ্ছা আচ্ছা। শারীরিক অসুস্থতার জন্য উনি কথা বলতে পারেন না, এটা তার কষ্ট, সেই সঙ্গে আমাদের কষ্ট। আমরা আশা করব সরকার এই বীরের পরিবারটির যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন। কথা বলছি শহীদ আব্দুল সালামের সবচেয়ে ছোট ভাই জনাব আব্দুল করিম। 1952 সালে যখন আমার বড় ভাই শহীদ হন, তখন তার বয়স ছিল 25 বছর। অতীতে আমাদের কাছে ফটো ছিল এবং একটা শার্ট ছিল ওনার গুলিবিদ্ধ অবস্থা। ওই শার্টটাও আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আর ফটোগুলা তৎকালীন খাজা আহমদকে দেওয়া হয়েছিল, আর ওই ফটোগুলো ফেরত পাইনি। ভাষা শহীদ সালাম আমার ভাই বোন যারা জীবিত আছেন বর্তমানে, তারা সবাই বলছেন আমার চেহারার মতো। এটাই আমার গর্বের বিষয় যে আমার বড় ভাই আমার চেহারার সাথে মিল আছে। আমরা এখন জানতে চাইব ভাষা শহীদ আব্দুল সালামের এই যে জন্মভূমিতে এই ঘরে যে তার প্রথম জীবনে এই আতুল ঘরের সেই ঘরটা কি আছে কিনা এটা জানতে চাইব। সেই ঘরটা আছে, সেই ঘরটা এখান থেকে 10 গজ। এই যে আমাদের পাশে যে ঘরটা আছে, এই ঘরটা হলো সেই ঘর যেই ঘর থেকে এক বাংলা ভাষার একজন সাহসী মানুষ জন্মগ্রহণ করে। আন্তর্জাতিক মাতৃভাষা সংগ্রামের বীর শহীদ আব্দুল সালামের জীবিত বংশধরদের উপস্থিতিতে বর্ণনা শুনে ছবি আঁকা অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষা সংগ্রামের অন্যতম নেতা ভাষা মতিন খ্যাত আব্দুল মতিন। হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকের রক্তে আজিকে আজকে আমি এই রকম একটি ছবি আঁকতে পেরে আমার খুবই গর্ববোধ হচ্ছে যে আমাদের দেশের আমরা যেসব শহীদদের নিয়ে গর্ব করি, এত আন্দোলন করি, আমাদের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পরিগণিত হয়েছে, সব কিছুর অবদানই এই সমস্ত শহীদদের জন্য। আজকে তার একটি ছবি, যদিও তাকে আমি কোনোদিন দেখিনি, তার পরিবারের সদস্যদের চেহারা দেখে কল্পনায় যতটা আঁকতে পেরেছি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। ছবিটাকে মেমোরিতে রেখে তার কিছু বর্ণনা তার ছোট ভাই বোন এদের কাছ থেকে শুনে যে প্রোফাইলটা পাওয়া গেল, সেটার উপর ভিত্তি করেই ছবি আঁকাটা।
এটা পুরাপুরি একটা ফিলিংসের উপরে আঁকা। সকলেই আমার মনে হয় সেভাবে আছে, একটা বর্ণনা এবং তার অনুভূতিটা কি, এবং সেই সময়কার 49 বছর আগে তার পার্সোনালিটি, সব কিছুর ভিত্তিতেই ছবিটা আঁকা। আমার যেটা মনে হয় এটা একটা গতির অংশ হিসাবে আমরা ওয়ার্ক করছি, দিন দিন চলতে থাকবে, যুগ যুগ ধরে চলতে থাকবে। দীর্ঘ 50 বছর পরে আমাদের ভিতরে যে ছাড়া যায় বা আমাদের ভিতরে তাদের যে ত্যাগ, সেটা যেহেতু আমরা এটাকে খুব গভীরভাবে উপলব্ধি করতে পারছি, আমার ধারণা যে পরবর্তী জেনারেশন যারা পরবর্তী তারাও বিষয়টাকে সেইভাবে বা আরো গভীরভাবে নিতে পারে। তারা যখন ভাষার অস্তিত্বের ব্যাপার আসবে তখন হয়তো তারা আরো বেশি এটাকে গুরুত্ব দিবে, তখন তাদের হয়তো গুরুত্বটাও বেড়ে যাবে। আর এই সুযোগে হয়তো তার ছবিটা দেখতে পাবে, যদিও একদম বা পুরোপুরি সালামের চেহারা হয়তো হবে না, তবুও একটা অবয়ব আমরা ধরে নিব যতটুকু সম্ভব। এটা দিয়ে হয়তো নতুন প্রজন্ম তারা দেখতে পারবে সালামের ছবি, যে আমার এই ভাষার জন্য যে ত্যাগ করেছিলেন এরকম একজন। এটা একটা অন্যরকম আনন্দের ব্যাপার, অন্যরকম অভিজ্ঞতা। আর এতে নিজেকে গর্ব অনুভব করতেছি যে শহীদ সালামের ভাস্কর্যটা সবার মুখ থেকে শুনে করতে পারছি। মোদের গর্ব মোদের আশা আমরে বাংলা ভাষা, মোদের গর্ব মোদের আশা আমরে বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আপনারা ছোটকালে যা দেখছেন ওই রকম হয়েছে। আজ 49 বছর পরে এই ছবি আঁকা হলো বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের সহযোগিতায়, ব্যক্তি উদ্যোগে। এই ছবি শনাক্ত করলেন বাংলা ভাষা আন্দোলনের বীর শহীদ আব্দুল সালামের সেজ ভাই, ছোট বোন, ছোট ভাই সহ তার বংশধরেরা। আমরা দেশবাসীর কাছে এই ছবি উপহার হিসাবে তুলে ধরলাম। সর্বজন শ্রদ্ধেয় ভাষামতিন নামে খ্যাত জনাব আব্দুল মতিনের সঙ্গে কথোপকথন। সালামের কথা, তার ছবি আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। ভাস্কররা আশা দেখলাম উদ্যোগ নিয়েছে, তার আত্মীয় স্বজন, ভাই, বাবা নাই তার, ভাই বোন তাদেরকে এনেছে সেই সুদূর ফেনী অঞ্চল থেকে। এনে আনার পরে স্মৃতি থেকে যত মানে কীরকম তার চেহারা ছিল, কীরকম তার মানে মুখমণ্ডল ছিল, সব কিছু যখন বর্ণনার ভিত্তিতে নাম করা আমাদের দেশের শিল্পীরা তারা তার ছবিটা আঁকলো। এই ছবিটা সামনে রয়েছে, তারা দেখেছে, তারা বলছে এটা তাদের ভাইয়ের জীবন্ত ছবি। আমরা এই সালামকে আবার ফিরে পেয়েছি আমাদের মাঝে, আমরা তাকে এখন স্মরণ করতে পারবো, তার ছবিটা আমাদের সামনে তুলে ধরতে পারবো। এরা জীবন দিয়েছিল, কিন্তু এদের জাতি এখনো পর্যন্ত সেই মর্যাদা দিতে পারেনি। একদিন দেবে। আমরা যত বাঙালি হয়ে উঠব তত আমরা আমাদের বাঙালিদের মর্যাদা দিতে পারবো। বাঙালির নেতা যাদের তিন নেতার যে সমাধি সেখানে দেখা যায়, খাজা নাজিমুদ্দিন, তারা চেনেই না, তাকে তিনি একটা খলনায়ক হিসেবে পরিচিত। তিনি এই ভাষা আন্দোলনের বিরোধিতার একজন নেতা হিসেবে পরিচিত। মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখনও তিনি সেই হিসেবে পরিচিত। পরে 1952 সালে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং যখন তিনি বলেছিলেন একমাত্র উর্দুই হবে রাষ্ট্রভাষা, তখন তারপরের থেকে তার বিরোধিতা করেই তো আমরা সেদিন 1952 সালের ভাষা আন্দোলন করেছিলাম এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে অর্জন করেছিলাম। তিনি কেমন করে জাতির নেতা হতে পারেন বা আদৌ নেতা হতে পারেন সেটা বিবেচনার বিষয়। আমাদের সর্বজন শ্রদ্ধেয় ভাষা সৈনিক
গাজীউল হক। আজকে বাংলাদেশের খ্যাতিমান শিল্পীরা শুধু বক্তব্য শুনে, চেহারার বর্ণনা শুনে যে ছবি এঁকেছেন, আমি বলবো এটা যে অসাধারণ কাজ। এই একটি বীর সৈনিক, যে বীর সৈনিক যে রক্ত দিয়েছিল তার ভাষাকে রক্ষা করার জন্য, তার জাতীয়তাবাদী চেতনাকে বিকাশ ঘটানোর জন্য, তার সম্পর্কে শুধু বর্ণনা শুনে, ভাই বোনদের কাছ থেকে বর্ণনা শুনে ছবি যারা এঁকেছেন, আমার যেটুকু মনে পড়ে, যেটুকু বুঝতে পারি, এটি বোধহয় একটা অসাধারণ ছবি এবং প্রায় একটা ছবি যাকে বলা যেতে পারে সত্যিকারের একটি মানুষের ছবি, যে ছবিটুকু সুন্দরভাবে তারা ধরেছেন, অঙ্কন করেছেন। নতুনভাবে আমরা সালামকে আবিষ্কার করলাম 49 বছর পরে, যখন সারা বিশ্ব এই 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিল। সেজন্য আমি আবারও এখানকার শিল্পীদের শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন করছি। যে নেতা 3 জনের সমাধি ওখানে আছে, নিঃসন্দেহে তার মধ্যে একজন আমাদের বন্ধু নয়। আমি যদি কখনো কোনো রকম ক্ষমতা পেতাম, তাদের একজনকে ওই সমাধি থেকে আমি অন্যত্র সরিয়ে দিতাম। আমরা খাজা নাজিমুদ্দিনকে আমাদের নেতা বলতে পারি না, কারণ আমাদের যে জাতির যে সৃষ্টি, আমাদের দেশের সৃষ্টি, জন্ম হলো বাংলা ভাষার আন্দোলন থেকে, তার জন্ম হলো। কিন্তু যে লোক বাংলা ভাষার মুক্তি চায়নি, বাংলা ভাষার কদর করতে শেখেনি, শেষ দিন পর্যন্ত বাংলা ভাষার বিরোধিতা করে গেছে, তাকে কি করে বাঙালি জাতি তার নিজের নেতা বলে স্বীকার করবে? করতে পারে না। ভাষা শহীদ আব্দুল সালাম সাহেবের ছোট ভাই। ভাষা শহীদদের কবর গাত্রগুলা যে সঠিকভাবে মূল্যায়ন হয় নাই, অতীতে এটা বিলীন হয়ে গেছে। এখন 2 জন শহীদের কবরগাত্র আজিমপুরেই আছে, কিন্তু সেগুলো চিহ্নিত করা হয় নাই। আমরা আজিমপুর গোরস্থানে খোঁজ করে দেখেছি, এখন পর্যন্ত আমরা 2 জন শহীদের কবর চিহ্নিত করতে পারি নাই, একজন আব্দুল সালাম আর একজন রফিক আহমদ। কানাডা প্রবাসী 2 জন বাংলাভাষী বাংলাদেশি তরুণ রফিক সালাম অমর 21কে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণার দাবিতে জাতিসংঘের কাছে আবেদন করে যে সফলতা অর্জন করেছেন, তার জন্য তাদের প্রতি বাংলার মানুষের রক্তিম অভিনন্দন। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মোড়ে ছারখার।
তবু মাথা নোয়াবার নয়।